ওকে, তাহলে আজকে আমাদের নতুন টপিক হচ্ছে এস্টিমেশন অফ এ রিটেইনিং ওয়াল। তো একটা রিটেইনিং ওয়ালের কাজ কি, এর নামই পরিচয়। রিটেইনিং ওয়াল দ্যাট মিন রিটেইন করবে, কোনো একটা জিনিসকে রিটেইন করে রাখবে, ধরে রাখবে। তো এর যে লোডটা, এই লোডটাকে ক্যারি করবে এই রিটেইনিং ওয়ালটা। তো আমরা ফার্স্টে যদি দেখে আসি রিটেইনিং ওয়াল জিনিসটা কি, সেটা হচ্ছে এই রিটেইনিং ওয়ালে ইজ এ স্ট্রাকচার ডিজাইন অ্যান্ড কনস্ট্রাক্টেড টু রেজিস্ট ল্যাটারাল প্রেশার অফ সয়েল, generally used to protect embankment of roads, hill, etc. দ্যাট মিনস এই ল্যাটারাল প্রেশার অফ সয়েল এটাকে রেজিস্ট করাটাই হচ্ছে মেইন কাজ রিটেইনিং ওয়ালের। আমরা ফিগার দেখতে পাচ্ছি, ফিগারে খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা রোড আছে এবং রোডের এই সাইডে এটা হচ্ছে একটা রিটেইনিং ওয়াল। এই রোড সাইডে এখানে একটা সয়েল ইম্ব্যাঙ্কমেন্ট আছে বা একটা হিল আছে। এই হিলের যে সয়েলটা এখানে আছে, ফরসে এই টোটাল এরিয়াটাই হিল ছিল। এখন সেখান থেকে এই পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু এখান থেকে সয়েল কেটে একটা ফ্ল্যাট সারফেস তৈরি করা হয়েছে, দেন এখানে একটা রোড কনস্ট্রাক্ট করা হয়েছে। এখন রোড যখন এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে তখন এখানকার যে সয়েলটা, এই সয়েলের প্রেসার, এর যে ল্যাটারাল ফোর্স, এটা কিন্তু এদিকে চলে আসবে। দ্যাট মিনস এই সয়েলটা চাবে এইদিকে ভেঙে চলে আসতে। এই যে এই সয়েলটা, এই সয়েলের যে ল্যাটারাল ফোর্স, এটাকে রেজিস্ট করে এর যে অ্যাকচুয়াল পজিশনে ধরে রাখাটাই হচ্ছে এই রিটেইনিং ওয়ালের কাজ। তো আমরা চিটাগং এর দিকে মাঝে মাঝে দেখি যে বিশেষ করে বর্ষাকালে যে ভূমি ধস হয় বা পাহাড় ধস হয়, ধস হয়ে অনেকে হতাহত হয়। এর একটা কারণ হচ্ছে যে সয়েলের মধ্যে যখন ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, যখন বর্ষা হয়, বর্ষাকালে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে এর মধ্যে সয়েলের ওয়াটারের কন্টেন্ট বেড়ে যায়, তখন সয়েলের মধ্যে লিকুইফ্যাকশন হয়। দ্যাট মিনস সয়েলটা ফ্লো করতে স্টার্ট করে। তো যখন সয়েলটা ফ্লো করে স্টার্ট করে তখন যে হিলের যে স্লোপ, এই স্লোপটা ফেল করে। তখন তখন সেই সয়েলটা নিচের দিকে পড়ে যায়, যাকে আমরা লিকুইফ্যাকশন বা ভূমি ধস বলি। তো এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে একটা হিল আছে। এখন কোনো কারণে যদি এই হিলের এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে লিকুইফ্যাকশন হয় এবং মাটিগুলো ভেঙে এখানে চলে আসে, তাহলে রোডটা কিন্তু ব্লক হয়ে যাবে। তো লোড এখানে হতাহত হতে পারে। তো এইটা যাতে না হয়, এই সয়েলের যে প্রেসার, সয়েলের একটা সেলফ ওয়েট আছে, প্লাস এখানে যদি পানি পড়ে তাহলে পানি দিয়ে স্যাচুরেটেড হওয়ার কারণে সয়েলের ওয়েটটা আরো বেড়ে যাবে, এখানে ল্যাটারাল ফোর্সও বেড়ে যাবে। এই ল্যাটারাল ফোর্সটাকে রেজিস্ট করে এই সয়েলটাকে এর পজিশনে ধরে রাখাটাই হচ্ছে রিটেনিং ওয়ালের মেইন কাজ। দ্যাট মিনস সয়েলটাকে রিটেইন করবে। তো নর্মালি আমরা ইম্ব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে দেখি, সেটা রোড সাইড হতে পারে, হিলে হতে পারে, ডিফারেন্ট জায়গাতে হতে পারে। তো আমরা মেইন কাজটা দেখলাম। তো এখন আমরা দেখবো যে রিটেনিং ওয়ালের টাইপ, ডিফারেন্ট টাইপস অফ রিটেনিং ওয়াল। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা আছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এক নাম্বার হচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের কাজের একটা মেকানিজম, আমরা এখানে যে টাইপ গুলো দেখতেছি এটা হচ্ছে বিভিন্ন রিটেনিং ওয়ালের যে মেকানিজম আছে, লোড রেজিস্টিং মেকানিজম, তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করেছি। ফার্স্ট হচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের যে মেকানিজম সেটা হচ্ছে, এর একটা সেলফ ওয়েট আছে। এই গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের উপরে এখানে এই সাইডটাতে আমরা যদি রাইট সাইডে ব্যাকফিল, দ্যাট মিনস এখানে সয়েল দ্বারা ফিল আপ আছে। এই সয়েলটা এই ওয়ালের উপরে একটা ল্যাটারাল ফোর্স দিবে, এই ফোর্সটাকে রেজিস্ট করতে হবে। এখন এই ফোর্সটার কারণে, যে এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমাদের গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের যে সেলফ ওয়েট আছে, দ্যাট মিনস গ্র্যাভিটি ফোর্স, সেটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এই গ্র্যাভিটি ফোর্সকে, শুধুমাত্র এই গ্র্যাভিটি ফোর্সকে কাজে লাগিয়ে আমাদের এই ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করবে গ্র্যাভিটি রিটেনিং ফোর্স, আর কোনো রেজিস্টিং ফোর্স এখানে নাই। দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। আর সেকেন্ড যেটা আছে সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়াল। এই ধরনের গ্র্যাভিটি রিটেনিং ওয়াল গুলোতে যেটা করা হয়, আমাদের এই সাইডে একটা ল্যাটারাল ফোর্স আসতেছে, যার কারণে আমাদের যে এই সাইডটা, এই সাইডে একটা টেনশন জেনারেট করে। হ্যাঁ, এই সাইডে টেনশন জেনারেট করে আর আউট সাইডে আমাদের যে স্ট্রাকচার সেখানে কম্প্রেশন জেনারেট করে। দ্যাটস ওয়াই এখানে কিছু রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। রিইনফোর্সমেন্টটা কি? রিইনফোর্সমেন্টটা হচ্ছে আমাদের যেই রড গুলো আমরা ইউজ করি, সেটা মাইল স্টিল রড বলি বা অন্য কিছু। তো এই সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের ক্ষেত্রে এই মাইল স্টিল ইউজ করা হয়, প্লাস এর যে সেলফ ওয়েট আছে নিচের দিকে কাজ করতেছে, সেই সেলফ ওয়েটটাকেও এই ল্যাটারাল রোড রেজ করার জন্য কাজে লাগানো হয়। তো এই দুইটা ধরনের যে গ্র্যাভিটি রিটেনিং ওয়াল আর সেমি গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, এগুলো বেসিক্যালি হচ্ছে ম্যাসোনারি স্ট্রাকচার। সেগুলো ব্রিক ম্যাসোনারি হতে পারে অথবা স্টোন ম্যাসোনারি হতে পারে। 3 নাম্বার যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন একটা রিটেনিং ওয়াল, সেটা হচ্ছে ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল। ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা হচ্ছে একটা বেসিক্যালি আরসিসি রিটেনিং ওয়াল।
কংক্রিট দিয়ে তৈরি, সাথে কিছু রিইনফোর্সমেন্ট থাকবে। তো এর হচ্ছে কয়েকটা পার্ট আছে, আমরা পার্টগুলো পরবর্তীতে দেখবো। তো যদি সিম্পলি বলি তাহলে উপরের যে অংশটুকুন, এই অংশটুকুনকে বলা হয় আর্ম বা স্টেম অথবা ওয়াল। আর এই নিচের পোর্শনটা হচ্ছে ফাউন্ডেশন, দ্যাট মিনস বেস। এই বেসটা সব ক্ষেত্রে কিন্তু আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো এই আরসিসি রিটেনিং ওয়ালের এই সুবিধা হচ্ছে যে আরসিসি খুবই এখন পপুলার এবং কনস্ট্রাকশন অনেক ইজি। তো যার কারণে এই ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা অনেক বেশি ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে যেটা হয় যে এর ভিতরে স্ট্রাকচার আছে, আরসিসি আছে, তো আরসিসি এখানে টেনশন কম্প্রেশনের জন্য দেওয়া হয়। তো এটার যে মেকানিজম সেটা হচ্ছে যে এখানে সেলফ ওয়েট আছে, প্লাস এখানে যে বেসটা এমনভাবে তৈরি করা হয় যাতে মুভমেন্ট নিতে পারে। প্লাস এখানে আরো অনেক কিছু মেকানিজম আছে। এই জিনিস, এই আমরা আজকের যে ক্লাসটা সেখানে আমরা একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের কিভাবে এস্টিমেট করতে হয় সেটা দেখবো। তো সেটার জন্য আমরা ফার্দার হচ্ছে আহ, এই ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল সম্পর্কে ডিটেল দেখবো পরে। তো আমরা দেখলাম ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালটা হচ্ছে আরসিসি তৈরি। নেক্সট আমাদের সামনে আছে কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল। এই কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল আর ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল স্ট্রাকচারটা মোটামুটি সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে কাউন্টার ফোর্স নামে এখানে একটা সাপোর্ট আছে। দ্যাট মিনস আমাদের যে এই সাইডটা তো সয়েল আছে, দ্যাট মিনস এই সাইডটা ব্যাকফিল সয়েল, এই সাইডে আমাদের এখানে এরকম ট্রায়াঙ্গেল দুটো স্ট্রাকচার আছে, দুটো কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে কাউন্টার ফোর্স বলা হয়। এই কাউন্টার ফোর্স এই ব্যাক প্রেসারকে রেজিস্ট করতে, যে সয়েলের যে প্রেসার আছে সেটাকে রেজিস্ট করতে হেল্প করে। তো এই কাউন্টার ফোর্সের নাম অনুযায়ী এর নামকরণ হচ্ছে কাউন্টার ফোর্স রিটেনিং ওয়াল। আর এই সেম জিনিসটাই আবার এখানেও আছে, স্ট্রাকচারটা সেম, বাট এই ক্ষেত্রে যে প্রেসারটা আসতেছে ডিফারেন্ট ওয়ে থেকে। দ্যাট মিনস আগে সয়েল ছিল এখানে, কাউন্টার ফোর্স যেই সাইডে ছিল সয়েলও সেই সাইডেই ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, কাউন্টার ফোর্স যে সাইডে আছে সেই সাইডে সয়েলটা নাই, সয়েলটা আছে তার অপোজিট সাইড। তো এই ক্ষেত্রে আমরা এই কাউন্টার ফোর্স গুলোকে বলতেছি বাট্রেস। তো এখানে কি হচ্ছে, বাট্রেসটা আমি খালি আমি যদি স্ট্রাকচারটাকে সামনে থেকে দেখি বাট্রেসকে দেখতে পাবো, দ্যাট মিনস বাট্রেস কিন্তু ওপেন থাকবে। আর কাউন্টার ফোর্টের ক্ষেত্রে কিন্তু এই অংশটা টোটালটাই সয়েল দিয়ে ফিল আপ থাকবে, দ্যাট মিনস কাউন্টার ফোর্ট গুলো সয়েলের ভেতরে থাকবে, আমি দেখতে পারবো না। তো এটাই হচ্ছে বেসিক জিনিস, কিন্তু স্ট্রাকচারটা মোটামুটি সেম সেম স্ট্রাকচারের ক্ষেত্রেই আছে, জাস্ট সয়েলের পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস প্রেশারটা ডিফারেন্ট ওয়ে থেকে আসতেছে। তাহলে এটাকে বলতেছি আমরা বাট্রেস রিটেনিং ওয়াল। আরেকটা আছে সেটা হচ্ছে শীট পাইল রিটেনিং ওয়াল। শীট পাইল হচ্ছে মেটালের একটা শীট, এটা হচ্ছে ছোট ছোট কম্পোনেন্ট থাকে, এগুলো প্রত্যেকটাকে একটা সাথে একটা জোড়া লাগায় বড় বড় ওয়াল তৈরি করা হয়। লাইক ধরো যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে একটা পার্ট, এরকম প্রত্যেকটা হচ্ছে একটা পার্ট, এবং এই একটা পার্টের সাথে একটা পার্ট কানেক্ট করে করে এরকম লম্বা একটা ওয়াল তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে মেটাল শিট, এগুলোর বড় মেটালের থিকনেস থাকে অনেক। তো যার কারণে এটা হচ্ছে এই পানি মাটির নিচে অনেকটাই হচ্ছে পেনিট্রেট করা হয়। আমরা যদি সাইড ভিউ দেখি, সাইড ভিউটা অনেকটা এরকম হয়, এক সাইডে সয়েল আছে, এই সাইডে সয়েল ধরো এলিভেশন কম, এই এটা এটা ধরো ধরে নিলাম যে এটা একটা শীট পাইল, এটাকে মাটির নিচে পেনিট্রেট করে দেওয়া হয়। এটা ডিপেন্ড করতেছে এখানে লোড কিরকম আছে তার উপর ডিপেন্ড করে এটাকে সয়েলে পেনিট্রেট করা হয়। পেনিট্রেট করলে তাহলে এখানে যে ল্যাটারাল ফোর্সটা আছে এই ল্যাটারাল ফোর্সকে সে রেজ করতে পারে। এটা হচ্ছে শীট পাইল রিটেনিং ওয়াল। আর লাস্টে যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে অ্যাঙ্কর রিটেনিং ওয়াল। এই ক্ষেত্রে যেটা করা হয় নর্মালি হচ্ছে সেটা অ্যাঙ্কর রিটেনিং ওয়ালটা শীট পাইলের মতোই হতে পারে, অথবা হতে পারে সেটা কংক্রিটের তৈরি। তো অ্যাঙ্কর রিটেনিং ওয়ালে যেটা হয় বেসিক্যালি আমাদের এখানে এই ওয়ালের উপরে একটা লোড আসতেছে, লোডের কারণে এই ওয়ালটা এদিকে বেঁকে যাবে, চেষ্টা করবে যে এই বরাবর বেঁকে যেতে, তারপরে ডিফ্লেকশন হবে এই ওয়ালে। তো এই ওয়ালে যাতে ডিফ্লেকশনটা যত পরিমাণ কম হয় তার জন্য এখানে একটা অ্যাঙ্কর দেওয়া হয়, এটা হচ্ছে অ্যাঙ্কর। দ্যাট মিনস এই ওয়ালটাকে টেনে ধরে রাখার চেষ্টা করে সয়েলের মধ্যে। আমরা যেরকম জাহাজের নোঙর করা হয়, যখন জাহাজের যে অ্যাঙ্কর করা হয়, যেরকম যে জাহাজে যাতে ভেসে না যায় আটকে থাকে, ঠিক তেমনি এখানে যেই ওয়ালটা আছে এই ওয়ালটাকে একটা টাই বার দিয়ে সয়েলের ভিতরে অ্যাঙ্কর করে রাখা হয়, যাতে করে এই যে সয়েলের যে এইদিকে ডিফ্লেকশন হচ্ছে এই ডিরেকশনে সেটাকে যাতে মিনিমাইজ করতে পারে, দ্যাট মিনস লোডটাকে যাতে ক্যারি করতে পারে।
তো এই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ রিটেনিং ওয়ালের মেকানিজম। এক একটার মেকানিজমের উপর ডিপেন্ড করে একটা টাইপ তৈরি করা হয়েছে। তো আমরা আজকের চ্যাপ্টারে একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের ক্ষেত্রে ডিসকাশন করব। তো ফার্স্টে একটা ক্যান্টিলিভার রিটেনিং ওয়ালের বিভিন্ন কম্পোনেন্ট গুলো আমাকে জেনে নিতে হবে। তো কম্পোনেন্ট গুলো কি কি আসতে পারে? ফার্স্ট যে কম্পোনেন্টটা দেখি, যেই ওয়ালটা আমরা সামনে থেকে দেখি, যে অংশটুকু, সেটা হচ্ছে স্টেম বা আর্ম বা ওয়াল, অথবা ওয়াল, নরমালি হচ্ছে ওয়াল বলতে পারি। এই স্টেম বা ওয়ালের উপরে এখানে আছে সয়েল ব্যাকফিল রাইট সাইডে। এই সয়েলটা এখানে প্রেসার দিবে, সয়েলটা স্টেমের উপরে প্রেসার দিচ্ছে। এই ল্যাটারাল প্রেসারটাকে আমাকে রেজিস্ট করতে হবে। তো এইটা, এই যে প্রেসারটা, এই প্রেসারটা দুই ভাবে আসতে পারে। লাইক সরি, এই প্রেসারটা দুই ভাবে আসতে পারে। ফার্স্টে এখানে যে সয়েলটা আছে, এই সয়েলের একটা সেলফ ওয়েট আছে, এই ওয়েটের কারণে একটা প্রেসার আসতে পারে। বা যদি বলি যে এখানে, স্যার, হ্যাঁ বলো। ওই যে পানির বাঁধ তৈরি করে ওই সময় কি এই সেম টাইপের ওয়াল গুলো ইউজ করা হয় নাকি শুধু সয়েলের ক্ষেত্রে? হ্যাঁ, পানির বাঁধ যখন তৈরি করা হয় সেক্ষেত্রে এই ধরনের ওয়াল তৈরি করা হয়, সেক্ষেত্রে শীট পাইল দেওয়া হতে পারে। এটা ডিপেন্ড করতেছে আমাদের স্ট্রাকচারটা কেমন, তার উপর ডিপেন্ড করে আমাকে স্ট্রাকচার তৈরি করা হয়। তো এটা হতে পারে যে এই সাইডটাতে এখানে ধরো সাগর, হ্যাঁ, এখানে সি লেভেল আছে, এখানে সি ওয়াটার, এখানে ওয়াটার, আর এখানে হচ্ছে নদীর পার, হ্যাঁ। তো ধরো যে বা এখানে একটা রোড আছে, এখানে একটা রোড আছে, ধরো একটা মেরিন ড্রাইভ, এখানে একটা রোড আছে, এখানে একটা রোড, আর রোডের এই সাইডটাতে ধরো হচ্ছে নদী আছে বা সাগর, যাই হোক না কেন। তো তার মানে আমার যদি এখানে একটা রোড তৈরি করতে যাই, টোটালটা আমার হচ্ছে সয়েল দিয়ে ফিল আপ করতে হবে। তো এখান থেকে যখন গাড়ি চলাচল করবে, গাড়ির একটা কন্টিনিউয়াস মুভিং লোড এর উপর আসবে। তো যার কারণে এই মুভিং লোডের কারণে এইখানকার যে সয়েলটা ভেঙে পানির মধ্যে চলে যেতে পারে। যাতে না চলে যায় সেই জন্য এখানে একটা রিটেনিং ওয়াল দেওয়া যেতে পারে। তো তার মানে এখানে যে প্রেসারটা আছে ল্যাটারাল লোড, এই ল্যাটারাল লোডটা দুইটা ভাবে আসতে পারে। একটা হচ্ছে এই যে সয়েল আছে, এই সয়েলের যে ডাউনওয়ার্ড এই সেলফ ওয়েট, এই সেলফ ওয়েটের কারণে একটা ল্যাটারাল লোড এখানে আসবে। দ্যাট মিনস সয়েলটা, আমরা জানি গ্র্যাভিটি লোডটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, বাট এর জন্য একটা ল্যাটারাল ফোর্স জেনারেট হয়। সয়েলের যত ডিপ হবে, যত ডিপের দিকে যাব, ল্যাটারাল ফোর্সটা ততই বাড়তে থাকবে। সেকেন্ড যেটা হচ্ছে, এই ধরো যে আমরা বললাম যে এখানে একটা রোড আছে, তার মানে রোড থাকলে এর উপর দিয়ে কন্টিনিউয়াসলি গাড়ি চলাচল করতেছে। তো গাড়ি চলাচল করলে গাড়ির লোডটা কিন্তু আসতেছে, প্লাস এর উপরে একটা কনস্ট্রাকশন হচ্ছে, রোড কনস্ট্রাকশন। এই রোডের কিন্তু একটা কনস্ট্যান্ট লোড সব সময় কিন্তু এই সয়েলের উপরে আছে, যেগুলোকে আমরা বলতেছি সারচার্জ। যেই লোডটা কনস্ট্যান্টলি আমাদের এই সয়েলের উপরে অ্যাপ্লাই করা আছে, সেটা হতে পারে একটা বিল্ডিং এর লোড, হতে পারে রোড কনস্ট্রাক্ট করছে সেই রোড কনস্ট্রাকশনের রোডের লোড। এই লোড গুলোকে আমরা বলছি সারচার্জ। প্লাস এখানে যদি রোড থাকে, তাহলে রোড গাড়ির কারণে একটা মুভিং লোড আসতেছে, গাড়ি আসতেছে যখন, তখন লোডটা আসতেছে, গাড়ি চলে যাচ্ছে, লোডটা আবার চলে যাচ্ছে। তো এই যে লোডগুলা, এই লোডগুলোর কারণকে রেজিস্ট করার জন্য, এই লোডগুলো থেকে যে ল্যাটারাল লোড প্রডিউস হচ্ছে, সেই লোডকে রেজিস্ট করার জন্য আমরা এখানে রিটেনিং ওয়ালটা দিচ্ছি। তো এখন এইটা হচ্ছে আমাদের আর্ম বা স্টেম। এখন এই আর্ম বা স্টেম তো এমনি এমনি দাঁড়ায় থাকবে না, এটাকে দাঁড় করায় রাখতে হবে। তো তার জন্য কি হবে, তার জন্য আমাদের একটা ফাউন্ডেশন দিতে হবে। দ্যাটস ওয়াই এখানে এই অংশটা হচ্ছে আমাদের বেস বা ফাউন্ডেশন, যেটা মেইনলি। তো এটা হচ্ছে বেস। বেজের দুইটা পোর্শন আছে। একটা, এখন ল্যাটারাল লোডটা আসতেছে এই ডিরেকশন থেকে। তো এই ওয়ালটাতে যখন এই ল্যাটারাল লোডটা আসবে, তখন এই ওয়ালটা চাবে এভাবে বেঁকে যেতে, এই ডিরেকশনে, এই ডিরেকশনে টিল্ট করতে চাবে। তো এই ডিরেকশনে টিল্ট করবে, তখন ল্যাটারাল ফোর্সটা এরকম হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে এরকম। হ্যাঁ, এটা এদিকে চলে আসবে। তো এই যে পোর্শনটা, দ্যাট মিনস সয়েলের মধ্যে যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে, বেজের এই পোর্শনটাকে বলা হয় হিল, আর এই পোর্শনটাকে বলা হয় টো। তার মানে বেজের যে পোর্শনটা সয়েলের দিকে আছে, যে সাইডে সয়েল আছে সেই সাইডে আছে, সেই সেটুকুকে বলি হিল। দ্যাট মিনস বেজের এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে হিল, আর বাকি যে পোর্শনটা আছে সেটা হচ্ছে টো। আমাদের পায়ে যেরকম আমরা যখন হাঁটি, তখন কি আমাদের পায়ে যেই অংশের উপর দিকে উঠে যায় সেটা হচ্ছে হিল, আমাদের পায়ের পেছনের অংশ, গোড়ালির দিকের অংশটা।
আর সামনের যে আঙ্গুলের দিকটা সেটা হচ্ছে টো, এবং সেটা নিচের দিকে থাকে। যার কারণে আমাদের যখন এখানে স্কিল্ড হবে তখন এইটার পজিশনটা এরকম হয়ে যাবে, এটা হবে হিল, এটা হবে টো। এখন এখানে যে ল্যাটারাল ফোর্সটা আছে, ল্যাটারাল ফোর্সের ডিরেকশন ছিল এরকম বলছিলাম। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে একটা কনস্ট্রাকশন করা হয়েছে, এখন এর উপর ল্যাটারাল ফোর্স আছে। এমন হতে পারে যে এই ল্যাটারাল ফোর্সের কারণে আমাদের যে এই ওয়ালটা স্লাইড করে এদিকে চলে আসে। দ্যাট মিনস যেই পজিশনে আমি কনস্ট্রাক্ট করছিলাম সেই পজিশন থেকে একদম হরিজন্টালি স্লাইড করে সরে আসলো এই সাইডে। তো এটা যাতে না হয় তার জন্য আমাদের কিছু ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দরকার। দ্যাট মিনস এই ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করার জন্য আমাদের ধরো এখানে সয়েল আছে, তাহলে এই সয়েল আর এই যে কংক্রিট এর মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স যদি আমাদের এই ডিরেকশনে থাকে, তাহলে কি এই ল্যাটারাল ফোর্সের কারণে যে লেফটওয়ার্ড মুভমেন্ট হবে সেই মুভমেন্টকে এই যে রাইটওয়ার্ড ফ্রিকশনাল ফোর্সটা রেজিস্ট করে দিবে, তার কারণে এইটার কোনো স্লাইডিং হবে না। তো এটা রেজিস্ট করার জন্য এখানে এক ধরনের কি ইউজ করা হয়। দ্যাট মিনস এই যে ওয়াল, এই এই যে বেসটা আছে এই বেসটাকে সয়েলের মধ্যে অ্যাঙ্কর করে রাখার জন্য এখানে কিছু কি ইউজ করা হয়, এটাকে বলা হয় বেস কি, বা মেইনলি হচ্ছে শেয়ার কি। এটা হচ্ছে কি, এই কিটা সয়েলের মধ্যে একটু পেইন্টেড অবস্থায় থাকে, যার কারণে এই বেসটা এই জায়গাতে শক্ত হয়ে বসে থাকে। দ্যাট মিনস এটা আর এই এদিকে বা এদিকে মুভ করতে পারে না। তো এইটাকে বলা হয় শেয়ার কি। শেয়ার কি দুই ধরনের হয়, যদি এখানে বেজে দেওয়া থাকে তাহলে এটাকে বলা হয় বেস কি। আর আরেক ধরনের কি দেওয়া হয়, এটা এখানে দেখানো হয় নাই, সেটা হচ্ছে স্টেম কি। দ্যাট মিনস এই স্টেম আর এই বেস এই দুইটার একটা একটা রেসপেক্টে যাতে স্লাইড না করে, দ্যাটস ওয়াই এই দুইটা জয়েন্টে দ্যাট মিনস এই পজিশনে একটা কি দেওয়া হয় এরকম, এটাকে বলা হয় স্টেম কি। তাহলে কি দুই ধরনের বা শেয়ার কি দুই ধরনের, একটা হচ্ছে বেস কি, একটা হচ্ছে শেয়ার কি। তোমাদের এই কেসে শুধুমাত্র বেস কি দেখানো হয়েছে, শেয়ার কিটা দেখানো হয় নাই। তো এই যে বেস কি যে ডাইমেনশন দেওয়া আছে একটা রেক্ট্যাঙ্গুলার ডাইমেনশন, এটা যে রেক্ট্যাঙ্গুলারই হবে নট নেসেসারি, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট শেপ হতে পারে, ট্রাপিজয়েডালও হতে পারে। এ পর্যন্ত কি তোমরা সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম দেখি যে কিভাবে আমরা একটা রিটেনিং ওয়ালের এস্টিমেশনটা করতে পারি। রিটেনিং ওয়ালের এস্টিমেশনটা খুবই সিম্পল, তোমরা আগে যেটা করে আসছো সেটা এর থেকে কঠিন ছিল, তার তুলনায় এটা অনেক ইজি। তো আমাদের এখানে একটা আরসিসি রিটেনিং ওয়াল দেওয়া আছে এবং এই টোটাল ডিটেলিংটা দেওয়া আছে। যেহেতু এখানে ল্যাটারাল ফোর্স আসতেছে এদিক থেকে, আবার আমরা ধরে নিতে পারি যে ধরো যে এই সাইডে কোনো একটা কিছু আছে, হ্যাঁ, ধরো এখানে সি আছে, ওয়াটার আছে, হ্যাঁ, তার মানে এদিক থেকে কিছু প্রেশার আসবে, আবার এদিক থেকেও কিছু প্রেশার আসবে। তো আমরা যে মেইন যে ইয়েটা, দ্যাট মিনস এদিকে প্রেশারটাই হচ্ছে মেইন, দ্যাট সয়েল দিয়ে ফিল আপ করা আছে, তাহলে এদিকে প্রেশারটাই মেইন। তো যার কারণে দুই দিক থেকেই প্রেশার আসতে পারে, বা অথবা আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হতে পারে যে কোন দিক থেকে প্রেশার আসবে বলা যাচ্ছে না। বা এমন হতে পারে যে এদিকে প্রেশারটা কনস্ট্যান্ট আছে, বাট এদিক থেকেও কোনো কোনো সময় প্রেশার আসতে পারে। ফার্স্টে এখানে পানি শুকায় গেছে, পানি এই লেভেলে আছে, তার মানে এখানে কোনো প্রেশার নাই। এখন ধরো বৃষ্টির সময় পানিতে এই পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, তার মানে এখানে কি প্রেশার আসবে, ওয়াটারের প্রেশার আসবে। তার মানে এই জন্য আমাদেরকে দেখো এই ওয়ালটার দুইটা ফেসে, এই ফেসে এবং এই ফেসে, দুই ফেসে রিইনফোর্সমেন্ট দিতে হয়েছে। কারণ লোডের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে টেনশনের পজিশনটাও চেঞ্জ হয়ে যাবে। যেই দিক থেকে লোড আসবে সেই সেই দিকে হবে, সেই ফেসে হবে টেনশন। তো দ্যাটস ওয়াই লোডের যে ডিরেকশন আছে সেটা যদি চেঞ্জ হয়ে যায় টেনশনও চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমরা দুই ফেসে আনসার্টেন পজিশন যাতে কন্ডিশন যাতে ক্রিয়েট না হয় সেজন্য একটা রিটেনিং ওয়ালের দুইটা ফেসেই রিইনফোর্সমেন্ট দেওয়া হয়। এবং এই রিইনফোর্সমেন্ট গুলো ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টও দেওয়া হয়, আবার এই যে এর যে ওয়ালের যে লেন্থ আছে এই লেন্থ বরাবর লংজিটিউডাল রিইনফোর্সমেন্টও দেওয়া হয়, যেটাকে হরিজন্টাল রিইনফোর্সমেন্ট বলে। নিচে একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনে একটা কি আছে, এই কিটা হচ্ছে একটা ট্রাপিজয়েডাল শেপের কি, এরকম এরকম একটা কি দেওয়া আছে, এটা হচ্ছে বেস। এর যে লেন্থ, এই লেন্থ অফ দি ওয়াল দেওয়া আছে 300। লেন্থ মানে কি, আমরা যদি ফার্স্ট স্লাইড একটু খেয়াল করি, আমাদের ফার্স্ট স্লাইডে দেখো আমরা যেই ফিগারটা দেখছি একটু আগে ক্রস সেকশন, সেটা হচ্ছে এই বরাবর যদি আমরা ওয়ালটাকে কেটে এখান থেকে দেখি,
তাহলে যেটা দেখতে সেটা হচ্ছে এর হাইট। এই হাইট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি মাটির নিচে ধরো যে এখানে এরকম বেজ আছে, হ্যাঁ মাটির নিচে এরকম বেজ আছে। আর এখানে বলা হয়েছে এর লেন্থ, দ্যাট মিনস এই যে ডিরেকশন এর লেন্থ, এই লেন্থটা হচ্ছে 300 ফিট, বা এই যে এই লেন্থটা হচ্ছে 300 ফিট এটা। তো লেন্থ বলা আছে, এর ক্রস সেকশন দেওয়া আছে। নেক্সট একটা বলা আছে কভার ফর অল সাইড ইজ 3 ইঞ্চ। আমরা যখন স্ল্যাবের ডিজাইন করছিলাম বা স্ল্যাবের এস্টিমেশন করছিলাম, স্ল্যাবের ক্ষেত্রে কভার কত ইউজ করছি মনে আছে তোমাদের? 75 মিলিমিটার। 3 ইঞ্চি ইউজ করা হয়েছে। বাকিদের কি মত? স্ল্যাবের ক্ষেত্রে কত ইউজ করা হয়েছে? কভার কত 3 ইউজ ইঞ্চ। করা হয়েছে? 3 ইঞ্চ। 3 ইঞ্চ। আর বাকিদের? আচ্ছা, 3 ইঞ্চি ইউজ করা হয়েছে। তোমাদের মনে হয় একটা স্ল্যাবের থিকনেস হয় হচ্ছে ধরো যে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, তার মধ্যে 3 ইঞ্চি শুধু কংক্রিট, রিইনফোর্সমেন্ট আরো দিবে কম, কোথায়? উপরে নিচে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি হাফ চলেই ইঞ্চি গেল। করে মনে হয় স্যার, হাফ ইঞ্চি। যাই হোক, আমরা একটা স্ল্যাবের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা, আজীবন মনে রাখতে হবে তোমাদের। এই জিনিস কখনোই ভোলা যাবে না। তোমরা যখন মানে পাস করে যখন কোনো জায়গাতে ভাইভা দিতে যাবা, এইগুলো খুবই সিম্পল ইকুয়েশন, যে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে জিজ্ঞাসা করবে স্ল্যাবের কভারিং কত, স্ল্যাবের কভার কত, বা বিম কলামের কভার কত ইউজ করা হয়, বিমের ক্ষেত্রে মিনিমাম কত রিইনফোর্সমেন্ট ইউজ, কত নাম্বার বার ইউজ করা হয়। এগুলো খুবই সামান্য মানে খুবই বেসিক কোশ্চেন, এগুলো তোমাদের সব সময় আজীবন মনে রাখতে হবে। তো আমাদের একটা স্ল্যাবের ক্ষেত্রে কভারিং কভারিং আমরা ইউজ করি বা কভার ইউজ করি 1 ইঞ্চি, আর ক্লিয়ার কভার ইউজ করি 0.75 ইঞ্চি। ক্লিয়ার কভার আর কভারিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? রডের সেন্টার থেকে কংক্রিটের ফ্রি সারফেস পর্যন্ত হচ্ছে কভার, আর ক্লিয়ার কভার হচ্ছে রডের পরে থেকে, দ্যাট মিন্স রিইনফোর্সমেন্টের পরে থেকে ফ্রি সারফেস পর্যন্ত যে কংক্রিট সেটা হচ্ছে ক্লিয়ার কভার। তো ক্লিয়ার কভার স্ল্যাবের ক্ষেত্রে 0.75 ইঞ্চি, আর কভার হচ্ছে 1 ইঞ্চি, দ্যাট মিন্স রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে শুরু করে কংক্রিটের শেষ পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। বিমের কথা যদি বলি, তাহলে বিমের ক্ষেত্রে কভার হচ্ছে 2.5 ইঞ্চি আর ক্লিয়ার কভার হচ্ছে 1.5 ইঞ্চি। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। হ্যাঁ, এখানে যেটা করা হয়েছে, যদি নর্মাল কন্ডিশন হতো সেক্ষেত্রে আমরা কভার 2.5 ইঞ্চি ইউজ করতে পারতাম, কিন্তু এটা নর্মাল কন্ডিশন না। কেননা আমাদের মাথার উপর যে বিম আছে বা স্ল্যাব আছে, বা যা হচ্ছে আমাদের যে এই তোমার কলাম আছে, এইগুলোর ক্ষেত্রে যেটা হয় যে এগুলো কিন্তু সয়েলের কন্ট্যাক্টে থাকে না, সয়েলের সাথে ডিরেক্টলি এগুলো কিন্তু কোনো কন্ট্যাক্ট থাকে না, যার কারণে এদের ক্ষেত্রে এই কভারটা কম ইউজ করা হয়। যার মানে হচ্ছে এটা ডিরেক্টলি কোনো এনভায়রনমেন্টের এক্সপোজারে নাই, বা এটা ওয়াটারের এক্সপোজারে নাই। কিন্তু আমাদের এখানে রিটেনিং ওয়ালটার কাছে খেয়াল করো, এই রিটেনিং ওয়ালের এই টোটাল অংশটাই কিন্তু এখানে সয়েল আছে, আবার এই বেসটাও কিন্তু টোটালটাই সয়েলের ভেতরে আছে, যার কারণে সয়েলের মধ্যে আবার হচ্ছে ওয়াটারও আছে। তো সয়েলের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকার কারণে আমি যদি ক্লিয়ার কভার কম দেই, তাহলে এর ভিতরে কিন্তু করোশন হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। দ্যাটস ওয়াই যখন আমাদের ফাউন্ডেশন ডিজাইন করা হয়, বা যদি আমাদের স্ট্রাকচারটা সয়েলের ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে, সেক্ষেত্রে ক্লিয়ার কভারটা মিনিমাম 3 ইঞ্চি আমাকে দিতেই হবে, 3 ইঞ্চির উপরেও যেতে পারে। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে আমাদের এখানে বলা আছে যে আমরা 3 ইঞ্চি কভার ইউজ করবো, দ্যাট মিনস কংক্রিটের প্রত্যেকটা ফেসে প্রত্যেকটা সাইডে আমাদেরকে 3 ইঞ্চির টোটাল কভার দিতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কংক্রিট এস্টিমেট করতে হবে। তো তোমরা আগে কংক্রিট এস্টিমেট করে আসছো, এখানে কিন্তু কোনো ব্রিক ফ্ল্যাট সোলিং নাই ডিজাইনে, ড্রয়িংটা খেয়াল করো, কোনো ব্রিক ফ্ল্যাট সোলিং নাই। কংক্রিটটা ডিরেক্টলি গ্রাউন্ড, নিচে আছে গ্রাউন্ড, এখানে কোনো ব্রিক নাই, তার মানে আমাদের ব্রিক ক্যালকুলেশন দরকার নেই। আমাদেরকে ডিরেক্টলি কংক্রিটের এস্টিমেশন করতে হবে আর রিইনফোর্সমেন্টের এস্টিমেশন করতে হবে। তো ফার্স্টে আমাদের সেই কংক্রিটের এস্টিমেশন, তো কংক্রিট এস্টিমেশন অলরেডি তোমরা করে আসছো। আমাদের রিটেনিং ওয়ালটা এখানে একটা আরবিট্রারি ফিগার ড্র করা আছে, এই ফিগারটাতে ডাইমেনশন গুলো দেখানো আছে। তো কয়েকটা কম্পোনেন্টে ডিভাইড করা হয়েছে, এটা হচ্ছে স্টেম বা ওয়াল, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে শেয়ার কি, 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই প্রত্যেকটা কম্পোনেন্টের যদি আমরা ভলিউম বের করতে পারি, তাহলে আমাদের কংক্রিটের ভলিউম বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম,
তাহলে ওয়ালের ভলিউম কি হবে, ট্রাপিজিয়ামের যে এরিয়া ইনটু এই ওয়ালটার যে লেন্থ, আমরা বলছি আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে 300 ফিট লেন্থ আছে এই ওয়ালের। তাহলে এই ওয়ালের লেন্থও 300 ফিট হবে, বেজের লেন্থও 300 ফিট হবে, আবার এই শেয়ার ফিটও 300 ফিট হবে। দ্যাট মিনস এই টোটাল ক্রস সেকশনটা 300 ফিট জুড়ে থাকবে। তো তাহলে এর এরিয়া কি হবে, সমান্তরাল বাহুদের দূরত্ব মানে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের এরিয়ার যে ইকুয়েশন, হাফ ইনটু সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব ছিল 20 ফিট আর সমান্তরাল বাহুদের যোগফল 1.5 ফিট আর 3 ফিট, এখানে আছে 1.5 ফিট আর এই নিচে এটুকু হচ্ছে 3 ফিট। আমরা যদি হিসাব করি এই পর্যন্ত হচ্ছে 5 ফিট আর এটুকু হচ্ছে 2 ফিট, তাহলে বাকিটুকু থাকতেছে 3 ফিট। স্যার 300 ফিট কি বলছেন আরেকবার বললে একটু? 300 ফিট হচ্ছে আমাদের এই ওয়ালের লেন্থ। এই ওয়ালের লেন্থ কোথায় আছে, এই ওয়ালের লেন্থ হচ্ছে আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে। আমরা ফার্স্ট স্লাইডেই দেখাইছি যে ওয়ালের লেন্থ কোনটা। আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার। তাহলে এই ট্রাপিজিয়ামটা যেটা যেটা হচ্ছে আমাদের স্টেম বা ওয়াল, এর এরিয়া পাইলাম, তাকে 300 দিয়ে গুণ করব, তাহলে ভলিউম পেয়ে যাব। ঠিক একইভাবে নিচে যে বেসটা আছে একটা নর্মাল রেক্ট্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে 8 ইঞ্চি, 8 ফিট, 5 ফিট আর এখানে 3 ফিট, টোটাল 8 ফিট। আর এর হাইটটা হচ্ছে ডেপথ হচ্ছে 2 ফিট, তাহলে 8 গুণ 2 আর আমাদের ওয়ালের লেন্থ হচ্ছে 300। তাহলে আমরা এখান থেকে এই বেজের ভলিউম পেয়ে গেলাম। এখন নিচের যে শেয়ার কিটা আছে এই শেয়ার কিট এরিয়া লাগবে। শেয়ার কিট এরিয়া আগের মতো ট্রাপিজিয়ামের এরিয়া ইনটু আমাদের ওয়ালের লেন্থ। তাহলে সবগুলো কম্পোনেন্ট আমাদের এখানে এই 3টা কম্পোনেন্টই আছে, আর কোনো কম্পোনেন্ট নাই এখানে। এই 3টা কম্পোনেন্টের এরিয়া এই ভলিউম আমরা সামেশন করব, তাহলে পাবো হচ্ছে টোটাল কংক্রিটের ভলিউম হার্ড অবস্থায়। দ্যাট মিনস একটা কংক্রিট যখন হার্ড হয়ে গেছে সেই অবস্থায় ড্রাই কংক্রিটের ভলিউম। তো আমরা জানি যে যখন আমাদের কাস্টিং করা হয়, কাস্টিং করার পরে ড্রাই ড্রাই কংক্রিটে কিন্তু শিঙ্কেজ হয়ে যায়। তো সেই জন্য আমরা যখন কাস্টিং করব তখন আমাদেরকে অ্যামাউন্টটা একটু বাড়ায় নিতে হবে, যেখানে আমরা একটা শিঙ্কেজ ফ্যাক্টর ইউজ করি। তো আমাদের যে হার্ড কংক্রিট আছে সেটার সাথে 1.5 শিঙ্কেজ ফ্যাক্টর ইউজ করে আমরা ওয়েট কংক্রিটের ভলিউম পেলাম, এবং সেখান থেকে আমরা 1:2:4 এই রেশিওতে আমাদেরকে সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট বের করতে হবে। তো সেই অনুযায়ী 1/7, 2/7 আর 4/7 হচ্ছে সিমেন্ট, ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেট। তো কোর্স অ্যাগ্রিগেট হিসেবে এখানে আমাদের ব্রিক চিপস ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে ব্রিকের নাম্বার বের করছি। আর স্যান্ডের ক্ষেত্রে যেরকম আসছে সেরকমই রাখছি ভলিউম, সিমেন্টের ক্ষেত্রে আমরা ব্যাগে কনভার্ট করছি। তো এই যে কনভার্সনটা, এই কনভার্সনটা তোমরা অলরেডি করে আসছো আগে। তো আগেরটার সাথে এখানে পার্থক্য হচ্ছে আগে আমাদের ছিল মিটারে, মানে এসআই ইউনিটে ছিল, এখন আছে এফপিএস ইউনিটে, ফিটে আছে। তো মিটার কিউব আমরা জানি 1 মিটার কিউবের জন্য লাগে হচ্ছে 300 ব্রিক্স। তো 1 মিটার কিউব মানে হচ্ছে কত সিএফটি, এটা কনভার্ট করে নিবা। 1 মিটার সমান 3.28 ফিট। তো সেখান থেকে কনভার্ট করে নিলে তাহলে আমাদের এত সিএফটির জন্য কতগুলো ব্রিক লাগবে বের হয়ে যাবে। তো এটা তোমাদের ম্যানুয়ালি একটু ভুল আছে, ম্যানুয়ালি এখানে তোমাদের দেওয়া আছে 450। অ্যাকচুয়ালি এটা 450 হবে না, এই 450টা হচ্ছে যে এত সিএফটি সমান হচ্ছে 450 মিটার কিউব। এটা ম্যানুয়ালি একটু ভুল করছে। আমাদের এখানে যে সিএফটি আসছে এই সিএফটি সমান হচ্ছে কনভার্ট করলে আসে 450 মিটার কিউব। তো আমরা জানি 1 মিটার কিউবের জন্য লাগে 300 ফিট, তাহলে এত মিটার কিউবের জন্য লাগবে এত ইনটু 300, তাহলে আমরা এই রেজাল্টটা পাবো। তো ম্যানুয়ালে যে দেওয়া আছে 450 সেটাকে আমাদেরকে 300 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে আমরা নাম্বার অফ ব্রিক্স পাবো। তো এই ক্যালকুলেশন তোমরা অলরেডি করে আসছো, এখানে আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। আমাদের মেইন যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট এস্টিমেশন। তো এখানে রিইনফোর্সমেন্ট এস্টিমেশনে ফার্স্টে আসি আমরা ওয়ালের রিইনফোর্সমেন্ট। তো ওয়ালে 4 ধরনের রিইনফোর্সমেন্ট আছে। 4 ধরনের রিইনফোর্সমেন্টের মধ্যে আমরা যদি দেখি ইনসাইড ফেসে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, দ্যাট মিন্স এই রিইনফোর্সমেন্টটা ইনসাইড ফেসে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্টের একটা হাইট আছে এবং দুইটা ইন্ডে দুইটা হুক আছে। তো সেই অনুযায়ী আমাকে বের করতে হবে, এবং এই রিইনফোর্সমেন্ট এখানে বলা আছে 6 নাম্বার বার @ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে এই বারটা আমাদের যে বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশন, দ্যাট মিন্স ওয়ালের যে লেন্থ 300 এর মধ্যে 5 ইঞ্চি পর পর আছে। তাহলে এই বারের জন্য আমি যে নাম্বার বের করতে যাই, টোটাল আমার যে লেন্থ সেটা হচ্ছে ওয়ালের লেন্থ 300, 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইঞ্চিতে চলে গেল, 300 × 12 ইঞ্চি। এখন এই টোটাল লেন্থের মধ্যে আমরা বলছিলাম কি প্রত্যেকটা সাইডে
প্রত্যেকটা সাইডে আমাদের ক্লিয়ার কভার আছে হচ্ছে 3 ইঞ্চি করে, তাহলে দুইটা সাইড, ওয়ালের দুইটা সাইড থেকেই আমাদেরকে 3 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে অ্যাভেলেবেল স্পেস থাকতেছে এই 300 × 12 মাইনাস 3 ইঞ্চি। এই অ্যাভেলেবেল স্পেসের মধ্যে 5 ইঞ্চি পর পর আমাদেরকে এই রিইনফোর্সমেন্টটা প্লেস করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করব। তাহলে দেন আমাদের যেহেতু গ্যাপ সংখ্যা থেকে রিইনফোর্সমেন্ট একটা বেশি হবে, তাই এখানে +1 করে দেব। এখানে কিন্তু আগের মতো কোনো কন্টিনিউশন নাই যে +1 করবো কি করবো না, এখানে কিন্তু ওয়াল কিন্তু 300 ফিটের পরে শেষ হয়ে গেছে বোথ সাইডে, যার কারণে এখানে একটা +1 করতেই হবে। তাহলে এটা হলো রিইনফোর্সমেন্টের নাম্বার। এখন রিইনফোর্সমেন্টের লেন্থ, তো রিইনফোর্সমেন্টের লেন্থ কতটুকু হবে? আমাদের এই হাইটে টোটাল দেওয়া আছে হচ্ছে 20, আর এখানে ডেপথ দেওয়া আছে এই পর্যন্ত 20, আর এরপরে নিচের দিকে ডেপথ দেওয়া আছে 2, তাহলে টোটাল ডেপথ হচ্ছে 20 + 2, তাহলে 20 + 2 টোটাল ডেপথ। এখন এই উপরের সাইড থেকে ক্লিয়ার কভার বাদ দিতে হবে, আবার এই কভার বাদ দিতে হবে, আর নিচের সাইড থেকে কভার বাদ দিতে হবে, তাহলে দুইটা 3 ইঞ্চি বাদ গেল। এখানে আমরা ফিটে নিছি, যার কারণে হচ্ছে 12 দিয়ে ভাগ করছি। আচ্ছা শেষ। এখন বাকি হচ্ছে দুই সাইডে দুইটা হুক আছে, এখানে একটা হুক এবং এখানে একটা হুক। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে 9.5 ডিবি, আমরা বলছিলাম যে 9 থেকে 12 ডিবি পর্যন্ত আমরা হুকের লেন্থ ধরতে পারবো। 9 থেকে 12 ডিবি, ডিবিটা হচ্ছে রিইনফোর্সমেন্টের ডায়ামিটার। তো 9 থেকে 12 ডিবি আমরা এখানে ধরে নিচ্ছি 9.5 ডিবি। তাহলে যেহেতু দুই সাইডে আছে, তাহলে দুই দিয়ে মাল্টিপ্লাই করছি 9.5 এবং ডিবি। যেহেতু আমরা আগে আগে করছিলাম মিলিমিটারে, তো 19 মিলি বারের জন্য ডিরেক্ট 19 বসাই দিছিলাম। যখন আমরা করতেছি হচ্ছে ইঞ্চিতে বা ফিটে, তো যেহেতু আমরা ইঞ্চি ফিটে করতেছি বা এফপিএস ইউনিটে করতেছি, তাহলে আমাদের 6 নাম্বার বারের ডায়ামিটার হবে 6/8। এই কোন বারের ডায়ামিটার কত, এটা কিন্তু তোমাদের যে প্রথম যে রিপোর্টটা ছিল রিইনফোর্সমেন্ট এস্টিমেশন অফ দি স্ল্যাব, সেখানে টেবিলে দেওয়া আছে। তো 6 নাম্বার বারের রিইনফোর্সমেন্টের যে ডায়ামিটার সেটা হচ্ছে 6/8 ইঞ্চি। হ্যাঁ, যত নাম্বার বার সেটাকে 8 দিয়ে ভাগ করতে হয়। যদি 5 নাম্বার বার হয় তাহলে 5/8, যদি 8 নাম্বার বার হয় তাহলে 8/8 মানে 1 ইঞ্চি। তো 6 নাম্বার বারের জন্য ডায়ামিটার হচ্ছে 6/8 ইঞ্চি। ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করব, তাই আবার 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, ডিভাইড করছি। তো তাহলে আমরা এখান থেকে হুকের লেন্থ পাইলাম, টোটাল লেন্থ পাইলাম, আর মাঝখানে হচ্ছে ক্লিয়ার কভার বাদ দিলাম দুই সাইড থেকে, তাহলে টোটাল লেন্থ পেয়ে গেলাম। মাল্টিপ্লাই করলে আমাদের রিইনফোর্সমেন্টের লেন্থ পেয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? ক্যালকুলেশনটা কিন্তু আগের মতোই, ঠিক আছে। নেক্সট আমরা দেখব ওয়ালেরই আরেকটা রিইনফোর্সমেন্ট, আউটসাইড ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট, দ্যাট মিন্স এই রিইনফোর্সমেন্টটা। এই রিইনফোর্সমেন্টটা কিন্তু আমাদের সেম 300 ফিট জুড়ে আছে। হ্যাঁ, মানে এটা হাইট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এর হচ্ছে লেন্থ, আর এটা আছে কোথায়, টোটাল এই ওয়াল জুড়ে কোথায় 7 ইঞ্চি পর পর আছে, 4 নাম্বার বা 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আগের মতোই 300 ফিট থেকে দুই সাইডে দুইটা ক্লিয়ার কভার বাদ দিব, 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি ভাগ করব, যেহেতু 7 ইঞ্চি স্পেসিং তাই 7 দিয়ে ভাগ করবো +1। এটা হচ্ছে নাম্বার অফ রিইনফোর্সমেন্ট। এখন রিইনফোর্সমেন্ট লেন্থ দরকার। তো আগে আমরা যেটা দেখছিলাম আমাদের রিইনফোর্সমেন্টটা ছিল ভার্টিক্যাল, সো আমরা ইজিলি এখান থেকে ডেপথ আর এই এই হাইট দিয়ে আমরা বের করতে পারছিলাম, কিন্তু এখন আমাদের রিইনফোর্সমেন্টে ইনক্লাইন্ড অবস্থায় আছে, দ্যাট মিন্স আমাদেরকে ইনক্লাইন্ড লেন্থটা বের করতে হবে। তো ইনক্লাইন্ড লেন্থ বের করার জন্য আমরা এখান থেকে একটা সিম্পল ফিগার ড্র করছি, জাস্ট সেম জিনিসই এখানে ড্র করা হয়েছে। খেয়াল করে দেখো, স্টেমের যে উপরের পার্টটা এটা হচ্ছে 1.5 ইঞ্চি ছিল, তো এটুকু হচ্ছে 1.5 ইঞ্চি, সরি 1.5 ফিট, আর এই বটমের এই অংশটুকু ছিল 3 ফিট, এই টোটালটা ছিল 3 ফিট। তাহলে এটুকু যদি 1.5 ফিট হয়, তাহলে বাকিটুকু হবে 1.5 ফিট, টোটাল 1.5 ফিট 1.5 ফিট 3 ফিট। তাহলে এখানে যে ট্রায়াঙ্গুলার পোর্শনটা, এটার হচ্ছে ভূমিটা হচ্ছে 1.5 ফিট। আমাদেরকে এইখান থেকে এই পর্যন্ত এই ইনক্লাইন লেনটা দরকার, এটাকে বলতেছি আমরা এল। ইনক্লাইন লেনটা আমাদের জানা দরকার। আবার যদি আমরা এখানে খেয়াল করি, আচ্ছা আমি একটু জিনিস একটু ভুল বলছি, সেটা হচ্ছে এই পোর্শনটুকু হচ্ছে 1.5, এই পোর্শনটুকু,
এটুকু থেকে এটুকু পর্যন্ত দেড়, এটা হচ্ছে দেড়, আর এটা হচ্ছে দেড়, এটা টোটালটা হচ্ছে 3 ইঞ্চি। তো আমাদেরকে যেটা বের করতে হবে, আমাদের এই রিনফোর্সমেন্টটা কিন্তু একদম এই পোর্শন থেকে বটমে চলে গেছে, তাহলে বটম থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার এখানে বাদ, তাহলে 3 ইঞ্চি বাদ দিয়ে তার উপর পর্যন্ত কিন্তু এই রিনফোর্সমেন্টটা আছে। তাহলে এখানে যে এটা গ্যাপ দেওয়া হয়েছে এইটুকু হচ্ছে 3 ইঞ্চি, এটুকু লেন্থ হচ্ছে 3 ইঞ্চি, তাহলে মানে এইটুকু হাইট কতটুকু, এইটুকু হাইট হচ্ছে টোটাল হাইটটা ছিল 2 ফিট, এই টোটাল ডেপথ 2 ফিট, সেখান থেকে নিচে 3 ইঞ্চি বাদ দেওয়া হয়েছে, তার মানে এই অংশটুকু। আর আমাদের ওয়ালের হাইটটা ছিল 20। তো আমাদের দরকার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এই লেনটা দরকার। তো তার জন্য আমরা এখন এই লেনটা বের করতে পারবো এখান থেকে এই পর্যন্ত। আমাদের এই ডেপটা হচ্ছে 20, আর এই ভূমিটা হচ্ছে 1.5। তাহলে এখান থেকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই অতিভুজটা পেয়ে যাবো 20.05। তাহলে এখন এই এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই হাইট জানি এবং এর অতিভুজ জানি। আবার আমাদের যে বড় ট্রায়াঙ্গেলটা, দ্যাট মিনস এখান থেকে এর হাইট এই পর্যন্ত, আর এই ট্রায়াঙ্গেলের ভূমি এই পর্যন্ত। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের এই টোটাল ডেপটা কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20, আর বাকিটুকু হচ্ছে এত, এত প্লাস 20 টোটাল ডেপ, সেটা আসতেছে কত, সেটা আসতেছে 21.75, 21.75। আর এখন আমাদেরকে এই যে অতিভুজটা, এই অতিভুজটা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করি, খেয়াল করে দেখো, এই গ্রিন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এর এর ভূমি হচ্ছে, সরি ভূমি না, এর হাইট হচ্ছে 20, আর অতিভুজ হচ্ছে 20.25, তাহলে 20.05 ডিভাইড বাই 20 ইকুয়াল টু হবে এই রেড ট্রায়াঙ্গেলের লম্ব বাই অতিভুজ, তাহলে সরি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে এল, যে লেন্থটা আমাদের আননোন, আর লম্ব হচ্ছে কি 20 প্লাস এটা, তাহলে টোটাল 21.75। এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল করলে আমরা এই ইনক্লাইন লেন্থ এল পেয়ে যাব 21.8। এই 21.8 থেকে আমাদেরকে রিইনফোর্সমেন্টের লেন্থটা ক্যালকুলেট করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, 21.8 এই টোটাল লেন্থটা ইনক্লাইন লেন্থ, তাহলে আমাদের রিইনফোর্সমেন্টের লেন্থ কত হবে 21.8। এখন উপরের দিকে দেখো আমাদের এখানে কিন্তু একটা ক্লিয়ার কভার আছে, যেটা আমরা এখনো বাদ দেই না, যার কারণে এখান থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিচ্ছি আমরা, তাহলে একটা 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলাম। আচ্ছা, এখন নিচেও একটা ক্লিয়ার কভার আছে, কিন্তু দেখো আমরা যখন 21.8 বের করছি তখন কিন্তু অলরেডি এখানে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিছি, তাই আলাদা করে আবার 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দেওয়ার কোনো দরকার নাই। তাহলে উপর থেকে শুধুমাত্র একটা 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলাম, প্লাস হচ্ছে দুইটা ইন্ডে দুইটা হুক আছে, এখানে একটা হুক আছে এবং এখানেও একটা হুক আছে, এই দুইটা হুককে আমাকে প্লাস করতে হবে। তাহলে দুইটা হুকের জন্য 2 আর 9.5 ইন্টু ডিবি, তাহলে 4 নাম্বার বারের জন্য 4/8 ইঞ্চি ডায়ামিটার, এটাকে 12 ভাগ করে আমরা ইঞ্চিতে নিয়ে গেছি, সরি ফিটে নিয়ে গেছি। তাহলে আমাদের টোটাল রিইনফোর্সমেন্টের লেন্থ পেয়ে গেলাম, নাম্বার অফ রিইনফোর্সমেন্ট পেয়ে গেলাম, মাল্টিপ্লাই করলে রিইনফোর্সমেন্টের টোটাল লেন্থ পাবো। বুঝতে পারছো তোমরা সবাই? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার, আচ্ছা, তোমরা কি আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু কেটে যাচ্ছিল স্যার। আচ্ছা, কেটে গেলে তোমরা বলবা আমাকে। আচ্ছা, তাহলে দুইটা রিইনফোর্সমেন্ট হয়ে গেছে, আমরা 3 নাম্বার যে রিইনফোর্সমেন্টটা দেখবো সেটা ওয়ালেরই রিইনফোর্সমেন্ট, ইনসাইড হরিজন্টাল রিইনফোর্সমেন্ট। দ্যাট মিনস এই রিইনফোর্সমেন্ট, আমাদের এই ফেসে যে গোল গোল রিইনফোর্সমেন্ট গুলো আছে, এই রিইনফোর্সমেন্ট গুলো আমাকে বের করতে হবে। এখন এই রিইনফোর্সমেন্ট গুলো খেয়াল করে দেখো, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই টোটাল লেন্থ জুড়ে কত ইঞ্চি পর পর আছে, 5 নাম্বার বার 6 ইঞ্চি পর পর আছে। তার মানে এই বার থেকে এই বার পর্যন্ত এটা হচ্ছে 6 ইঞ্চি। তো তাহলে আমাদেরকে এখন রিইনফোর্সমেন্ট নাম্বার বের করতে হলে কত করতে হবে, এই টোটাল লেন্থের মধ্যে আমাকে বের করতে হবে। টোটাল লেন্থ কত,
আমাদের এই টোটাল লেন্থটা জানি হচ্ছে এই 20 ফিট যোগ 2 ফিট, টোটাল 22 ফিট। এই 22 ফিট থেকে উপরে এবং নিচে এখানে এবং নিচের এই সাইডে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তাহলে দুইটা 3 ইঞ্চি বাদ দিলাম, যেহেতু 6 ইঞ্চি পর পর স্পেসিং তাই 6 দিয়ে ভাগ করলাম, +1 নাম্বার অফ রিইনফোর্সমেন্ট পেয়ে গেলাম। এখন নাম্বার অফ রিইনফোর্সমেন্টের লেন্থ লাগবে। আমরা এটা ক্রস সেকশন থেকে এরকম সার্কুলার সেকশন দেখতে পাচ্ছি, সার্কুলার রিইনফোর্সমেন্ট। তাহলে এই রিইনফোর্সমেন্টটা আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে এর যে লেন্থ আছে, এর ওয়ালের যে লেন্থ সেই লেন্থ বরাবর আছে। তার মানে ওয়ালের লেন্থ টোটাল হচ্ছে 300 এবং দুইটা ইঞ্চ থেকে আমাদেরকে 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তাহলে 3 ইঞ্চি দুইটা বাদ দিলাম, আর দুইটা ইঞ্চে দুইটা হুক থাকবে, দুইটা হুকের লেন্থ আমরা সামেশন প্লাস করলাম। 5 ইঞ্চি বারের জন্য 5/8 ডায়ামিটার। নেক্সট হচ্ছে আমাদের আউটসাইড ফেজের হরিজন্টাল রিইনফোর্সমেন্ট। এখন এই আউটসাইড ফেজের হরিজন্টাল রিইনফোর্সমেন্ট আর ইনসাইড ফেজের হরিজন্টাল রিইনফোর্সমেন্ট, এই দুইটা রিইনফোর্সমেন্টের লেন্থ কিন্তু সেমই থাকবে। কারণ কি, আমাদের টোটাল ওয়ালটা হচ্ছে 300 ফিট, এই 300 ফিট বরাবর কিন্তু দুটো রিইনফোর্সমেন্ট থাকবে। পার্থক্য হবে খালি কি, পার্থক্য হবে যে হুকের লেন্থের জায়গায়। যেহেতু আমাদের বারের ডায়ামিটার চেঞ্জ হয়ে গেছে, তাহলে হুকের লেন্থটাও চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে দেখো আগের মতোই 300 আর -300, মাইনাস দুইটা 3, তাহলে 300 ফিট থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিচ্ছি আর দুইটা হুক সামেশন করতেছি। 4 নাম্বার বারের জন্য 4/8 আসছে। আর এখানে যেই এর যে স্পেসিং, দ্যাট মিনস এই 7 ইঞ্চি 8 ইঞ্চি পর পর আছে, আর আগে ছিল 6 ইঞ্চি পর পর। তার মানে স্পেসিংটাও একটু চেঞ্জ আসছে, এবং নাম্বার অফ রিইনফোর্সমেন্টও চেঞ্জ আসবে। তো নাম্বার অফ রিইনফোর্সমেন্ট কত, আগের মতো এখানে খেয়াল করে দেখো। এখন আমাদের যে এই রিইনফোর্সমেন্ট গুলো আছে, এই রিইনফোর্সমেন্ট গুলো কিন্তু এই ইনক্লাইন সারফেসের মধ্যে আছে। তো ইনক্লাইন সারফেসটা কত, এখান থেকে এই পর্যন্ত আমরা বের করছিলাম 21.8, আগের স্লাইডে যেটা আমরা বের করে আসছিলাম ইনক্লাইন সারফেস। এই 21.8 এর থেকে আমাদেরকে ক্লিয়ার কভার বাদ দিতে হবে। তো আমরা বলছিলাম যে 21.8 যখন আমরা বের করছি, অলরেডি নিচে একটা ক্লিয়ার কভার বাদ দিয়েই বের করছি, তাই আমাদেরকে এখানে দুইটা 3 ইঞ্চি বাদ দেওয়ার দরকার নাই। আমরা শুধুমাত্র উপর থেকে একটা ক্লিয়ার কভার 3 ইঞ্চি বাদ দিব। দ্যাটস ওয়াই এখানে একটা 3 ইঞ্চি আসছে, ডিভাইডেড বাই দি স্পেসিং +1। বুঝতে পারছো? ID 24 আসো, ID 24। আচ্ছা, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তুমি আমাকে বলো তো এখানে একটা 3 ইঞ্চি কেন আসছে, দুইটা 3 ইঞ্চি কেন আসলো না? কারণ স্যার হ্যাঁ বলো। মানে স্যার এই নিচের সবখানে মানে নিচের একটু পাত আছে, তো এই জন্য নিচের ওই দিকের 3 ইঞ্চিটা নেওয়া হয়নি। কেন নেওয়া হয় নাই সেটাই আমি বলতেছি। ক্লিয়ার কভার তো হচ্ছে এখানে উপরেও আছে 3 ইঞ্চি, আবার নিচেও 3 ইঞ্চি ক্লিয়ার কভার আছে, তাহলে কেন খালি আমরা একটা 3 ইঞ্চি নিলাম? তোমরা কি সবাই স্যার শুনতেছো ঠিক মতো? স্যার একটু কেটে কেটে আসতেছে, কিন্তু শোনা যাচ্ছে আর কি। কেটে আসলে তো বলবা যে স্যার Hello? শুনতে পাইনি, আবার বলেন। তোমরা তো কিছু বলো না, কোনো রেসপন্সও করো না। তোমরা শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না আমি বুঝতেই পারতেছি না। এনিওয়ে, আবারও বলতেছি, খেয়াল করে শুনো। আমরা যখন এই 21.8 এই লেন্থটা বের করছি, এই লেন্থটা ছিল কোথা থেকে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই ইনক্লাইন লেন্থটা।
তো এই ইনক্লাইন লেন্থ বের করার সময় অলরেডি আমরা নিচ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিয়েই আমরা বের করছি। দ্যাটস ওয়াই আমরা যখন এই ইনক্লাইন লেন্থ থেকে ক্লিয়ার কভার বাদ দিব তখন শুধুমাত্র উপরে 3 ইঞ্চি বাদ দিব, নিচে 3 ইঞ্চি আর আলাদা করে বাদ দেওয়ার দরকার নেই, ওটা অলরেডি বাদ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে আরেকটা 3 ইঞ্চি না দিয়ে শুধুমাত্র একটা 3 ইঞ্চি ইউজ করছি আমি। তুমি একটু মিউট করে দাও। তো বাকি যে ক্যালকুলেশন সেটা আগের মতোই আছে। রিইনফোর্সমেন্টের লেন্থ ইনসাইড ফেজ আউটসাইড ফেজের ক্যালকুলেশনটা সেম প্রসিডিউর হবে, জাস্ট হুকের লেন্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে 4/8 আর এখানে 5/8। আশা করছি বুঝতে পারছো। তাহলে ওয়ালের ক্ষেত্রে আমাদের দুইটা ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট আর দুইটা হরিজন্টাল রিইনফোর্সমেন্ট হয়ে গেছে, ইনসাইড ফেজ এবং আউটসাইড ফেজ। নেক্সট আমাদের কাজ হচ্ছে আমাদের বেজের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা। নেক্সট হচ্ছে আমাদের বেজের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। তো বেজের ক্ষেত্রে আমাদের এখানেও 4টা রিইনফোর্সমেন্ট আছে। প্রথমে আছে হচ্ছে অ্যালং দি লেন্থ অফ দি ওয়াল। অ্যালং দি লেন্থ অফ দি ওয়াল মানে হচ্ছে আমাদের ওয়ালের যে লেন্থ সেই বরাবর যে রিইনফোর্সমেন্ট গুলো আছে সেটা। তো অ্যালং দি লেন্থ অফ দি ওয়াল যেটা সেটা হচ্ছে টপ ফেজের এই রিইনফোর্সমেন্টটা। এই রিইনফোর্সমেন্টটা আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়ালের যে লেন্থ আছে সেই লেন্থ বরাবর কন্টিনিউ করতেছে। তো এই যে আমার যে রিইনফোর্সমেন্টটা, এই রিইনফোর্সমেন্টটা কোথা থেকে কোথায় আছে, এইখান থেকে এই পর্যন্ত এর মধ্যে কন্টিনিউ করতেছে। কত ইঞ্চি পর পর? 6 নাম্বার বার 6 ইঞ্চি পর পর আছে। তাহলে রিইনফোর্সমেন্টটা বের করার স্পেসিং জানি আমরা 6 ইঞ্চি। তাহলে কয়টা রিইনফোর্সমেন্ট আছে সেটা বের করতে গেলে এখানকার যে টোটাল লেন্থ আছে এটা এটা হচ্ছে 8 ফিট। তাহলে 8 ফিট থেকে বোথ সাইডে, এই সাইডে এবং এই সাইডে, দুই সাইড থেকে ক্লিয়ার কভার বাদ দিচ্ছি 3 ইঞ্চি করে। তাহলে 8 ফিট থেকে 3 ইঞ্চি করে বাদ দিলাম, ভাগ করলাম স্পেসিং 6 দিয়ে, +1। এর লেন্থ কত হবে? যেহেতু অ্যালং দি লেন্থ আছে তাহলে এর লেন্থ হবে আগের মতোই, একটু আগে আমরা যেটা বের করে আসছিলাম। এখানে হরিজন্টাল রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে যেটা করছিলাম এখানেও সেম কাজ, 300 থেকে বোথ সাইডে 3 ইঞ্চি আবার বাদ দিব, প্লাস হুকের লেন্থটা অ্যাড করব। 6 নাম্বার বার ইউজ করছি, দেন হুকের বারের ডায়ামিটার হচ্ছে 6/8। এটা হচ্ছে টপ ফেজে। সেম ভাবে আমাদেরকে বটম ফেজে আরেকটা রিইনফোর্সমেন্ট আছে, সেটা হচ্ছে এখানকার রিইনফোর্সমেন্টটা। বটম ফেজের রিইনফোর্সমেন্ট আর টপ ফেজের রিইনফোর্সমেন্টের লেন্থ কিন্তু ক্যালকুলেশন সেম হবে, শুধুমাত্র এখানে 5 নাম্বার বার ইউজ করা হয়েছে তাই 5/8 ইউজ করা হয়েছে। আর যেহেতু স্পেসিং চেঞ্জ হয়ে গেছে 7, তাই এখানে নিচে 6 এর জায়গায় 7 হয়ে গেছে, স্পেসিংটা চেঞ্জ হয়ে গেছে, বাট বাকি ক্যালকুলেশন কিন্তু সেম। এখান থেকে এই পর্যন্ত লেন্থ কিন্তু সেমই আছে, তো ক্যালকুলেশন খুবই ইজি। নেক্সট আমাদের সামনে আছে reinforcement in base along the width of the wall। টপ ফেজে আছে এবং বটম ফেজে আছে। তাহলে এই রিইনফোর্সমেন্ট গুলো কোথায়? এই রিইনফোর্সমেন্টটা হচ্ছে এটা, আর এই রিইনফোর্সমেন্টটা কন্টিনিউ করতেছে 5 নাম্বার বা 6 ইঞ্চি পর পর। তার মানে এটা কন্টিনিউ করতেছে আমাদের যে ওয়ালের লেন্থ 300 ফিট, এই 300 ফিট বরাবর কন্টিনিউ করতেছে। এখন ওই ওয়ালের যদি আমরা এই রিইনফোর্সমেন্টের নাম্বার বের করতে চাই তাহলে এই 300 ফিট এই যে জায়গা আছে এই জায়গাতে 2 ইন্ডে আমাদের 3 ইঞ্চি করে 3 ইঞ্চি করে ক্লিয়ার করা বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে আমরা অ্যাভেলেবল স্পেস পাচ্ছি। এই স্পেসের মধ্যে 6 ইঞ্চি পর পর রিইনফোর্সমেন্ট গুলো আছে। তাহলে 300 ফিট থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি বাদ দিলাম, 6 দিয়ে ভাগ করলাম স্পেসিং, আর +1 করলাম। এর লেন্থ কত হবে? এই টোটাল লেন্থটা হচ্ছে 8 ফিট। দুই পাশে দুইটা ক্লিয়ার কভার বাদ দিব আর দুইটা হুক যোগ করব। তাহলে 8 ফিট থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিলাম 3 ইঞ্চি করে, আর দুইটা হুক প্লাস করলাম। 5 নাম্বার বারের জন্য বারের ডায়ামিটার হচ্ছে 5/8। নেক্সট হচ্ছে আমাদের বটম অ্যালং দি উইথ বটমের যে রিইনফোর্সমেন্ট সেটা হচ্ছে এই রিইনফোর্সমেন্ট। এখন বটমের যে রিইনফোর্সমেন্ট সেই রিইনফোর্সমেন্টের ক্ষেত্রেও লেন্থের ক্যালকুলেশন সেম। টোটাল হচ্ছে 8 ফিট, দুই সাইড থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দিছি আর হুকের লেন্থ যোগ করছি। 6 নাম্বার বার ছিল তাই 6/8 ডায়ামিটার। আর এই ক্ষেত্রে স্পেসিং যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আগে 6 ছিল এখন 7 হয়ে গেছে, বাট অ্যাভেলেবল লেন্থ কিন্তু সেম
300 থেকে দুইটা ক্লিয়ার কভার বাদ দেওয়া হয়েছে 3 ইঞ্চি, তাহলে স্পেসিং 7 দিয়ে ভাগ করলাম প্লাস 1 করলাম। তার মানে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেশন কিন্তু একটা হইলে আরেকটার কিন্তু সেম ধরনেরই হচ্ছে, শুধু বারের যে স্পেসিফিকেশন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আমাদেরকে হুকের লেন্থ এবং স্পেসিং চেঞ্জ করতে হচ্ছে। আদারওয়াইজ কিন্তু বাকি ক্যালকুলেশন বলা যায় সেম টু সেম। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়ালের ক্ষেত্রে ভার্টিক্যাল দুইটা রেনফোর্সমেন্ট হলো, হরিজন্টাল দুইটা রেনফোর্সমেন্ট হলো। বেজের ক্ষেত্রে অ্যালং দি লেন্থ টপ ফেজ এবং বটম ফেজের রেনফোর্সমেন্ট হলো, অ্যালং দি উইথ টপ ফেজ এবং বটম ফেজের রেনফোর্সমেন্ট হলো। লাস্ট হচ্ছে এই কাজটা, সেটা হচ্ছে আমাদের রিনফোর্সমেন্ট ইন কি। আমাদের যে শেয়ার কিটা ইউজ করছি সেই শেয়ার কিতে কি রিনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে সেটা এস্টিমেট করতে হবে। তো শেয়ার কিটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে ফিগারটা অনেক ছোট করে আঁকা, বুঝতে পারতেছো না হয়তো, বা এখানে একটু বড় করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে বেজ, ধরে নিন এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে 2 ফিট হাইটের বেজ, এই 2 ফিটটা। আর এখানে একটা কি দেওয়া আছে, ট্রাপিজয়েডাল কি। এই কির বটমের এই পোর্শনটা হচ্ছে 6 ইঞ্চি, আর এই টপের এখান থেকে এই পর্যন্ত এই লেনটা হচ্ছে 12 ইঞ্চি। এর যে ডেপথ আছে এটা হচ্ছে 12 ইঞ্চি। তো এখন এখানে যে রিনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে, ইনক্লাইন সারফেসে ইনক্লাইন রিনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে। তো এখানে মেইন প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দুইটা বার ইউজ করা হয়েছে। সেই দুইটা বার হচ্ছে এই দুইটা বার, যেটা এখানে আমরা দেখানো হয়েছে, এটা এবং এটা। তো এই দুইটা বার টোটাল লেন্থ জুড়ে কন্টিনিউ করতেছে। দ্যাট মিনস আমাদের বোর্ডে আমাদের যে স্ক্রিন সেটা পারপেন্ডিকুলার ডিরেকশনে কন্টিনিউ করতেছে। টোটাল 300 ফিট লেন্থ আছে আমাদের। তাহলে 300 ফিট থেকে বোথ ইন্ডে আমাদেরকে 3 ইঞ্চি 3 ইঞ্চি কভার বাদ দিতে হবে। তাহলে 300 ফিট টোটাল লেন্থ, সেখান থেকে ক্লিয়ার কভার বাদ দিলাম, প্লাস করলাম দুইটা ইন্ডে দুইটা হুক। তাহলে 8 নাম্বার বার ইউজ করা হয়েছে, তাহলে 8/8 ডায়ামিটার। এখন এরকম রেনফোর্সমেন্ট কিন্তু দুইটা আছে, অনলি দুইটা, এখানে স্পেসিফাই করে দিচ্ছে দুইটা বার আছে 8 নাম্বার। তাহলে এখানে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, তাহলে রিনফোর্সমেন্টের লেন্থ পেয়ে যাবে। এই দুইটা হচ্ছে আমাদের যে কি বটম ফেস আছে, বটম ফেসে এই দুইটা রিনফোর্সমেন্ট আছে। এখানে আরো কিছু রিনফোর্সমেন্ট আছে, সেটা হচ্ছে ডাবল বার, 6 বার এট দ্য রেট অফ 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এই ডাবল বারটা হচ্ছে এই রিনফোর্সমেন্টটা, আমাদের ইনক্লাইন সারফেসের এই রিনফোর্সমেন্টটা। এখন এই রিনফোর্সমেন্টটা কন্টিনিউ করছে কোন পর্যন্ত? আমাদের এখানে একটা রিনফোর্সমেন্ট ছিল, এটা বেজের রিনফোর্সমেন্ট যেটা বের করছি, সেই বেজের রিনফোর্সমেন্টটা হচ্ছে এইটা, এরকম একটা রিনফোর্সমেন্ট ছিল বেজে। এখন এই রিনফোর্সমেন্ট যে লেভেল আছে, এই ডাবল বারটা সেই লেভেল পর্যন্ত গেছে। দ্যাট মিনস এই লেন্থটা ছিল 3 ইঞ্চি, আমাদের যে ক্লিয়ার কভার ছিল সেটা। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের ইনক্লাইন এই রিনফোর্সমেন্টের লেন্থটা বের করতে হবে। তখন এই রিনফোর্সমেন্টটা যদি ইনক্লাইন লেন্থ বের করতে চাই, আগের মতোই আমরা যে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছিলাম, এখানেও সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ইনক্লাইন যেই রিনফোর্সমেন্টটা, এটার টোটাল হাইট হচ্ছে 3 ইঞ্চি বা 12, তাহলে এই টোটাল হাইট 15, এর হাইট হচ্ছে 15। আর এর যে এখানে একটা ট্রায়াঙ্গেল করছে, এই ট্রায়াঙ্গেলটা যদি এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করি, এই ট্রায়াঙ্গেলের এই ভূমিটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এর হাইট হচ্ছে 15, তাহলে x/50। এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল গেল। নেক্সট আমাদের সামনে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, সেটা হচ্ছে কোন ট্রায়াঙ্গেল? সেটা হচ্ছে ছোট স্মল যে ট্রায়াঙ্গেলটা আছে, এইটা। এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এই যে বেসটা, এই বেসটা কত? আমরা জানি এই হাইটটা হচ্ছে 12, এখানে 12 দিলাম। আর এই বেসটা কত? আমরা দেখতেছি যে নিচে এখানে আছে 6 ইঞ্চি আর উপরে আছে 12 ইঞ্চি, তাহলে এক্সট্রা আছে 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি আর এদিকে 3 ইঞ্চি, তাহলে আমাদের এই বেসটা পাচ্ছি 3 ইঞ্চি, তাহলে 3/12। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল করলে এক্স এর ভ্যালু পাচ্ছি 3.75। এখন এখানে এক্স এর ভ্যালু পাচ্ছি 3.75, আর এর হাইট জানি হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেলের অতিভুজ বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হবে 3.75 স্কয়ার প্লাস 15 স্কয়ার।
এটা হচ্ছে আমাদের ইনক্লাইন লেন্থটা। যেহেতু এগুলো সবগুলো ইঞ্চিতে ছিল, আমরা ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ডিভাইড করছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত, একদম বটম পর্যন্ত, আমরা বলতেছি এখান থেকে একদম বটম পর্যন্ত লেন্থ পেয়ে গেলাম, ইনক্লাইন লেন্থ। সেটা হচ্ছে এইটা। বটম সাইড থেকে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে, সেটা আমরা ক্লিয়ার কভার বাদ দিলাম। টপ ফেস থেকে আমাদের ক্লিয়ার কভার বাদ দেওয়ার দরকার নাই, কারণ টপ ফেসের এখানে কিন্তু বেস, এখানে কিন্তু ফ্রি এনভায়রনমেন্ট নাই, ফ্রি ইন নাই, এটা এই ইনফরমেশন কিন্তু বেজের মধ্যে ঢুকে গেছে। তো এখানে আমাদের আলাদা করে উপর থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দেওয়ার দরকার নেই। 2 ইঞ্চি 2টা হুক আছে, তো 6 নাম্বার বারের জন্য 2টা হুক আমরা সামেশন করছি, প্লাস করছি। তাহলে বারের লেন্থটা পেয়ে গেলাম। এখন নাম্বার বার নিয়ে কোশ্চেন। এই বারটা আমরা যদি নাম্বার অফ বার বের করতে চাই, এই নাম্বার অফ এই বারটা আছে হচ্ছে 6 ইঞ্চি পর 7 ইঞ্চি পর পর বার আছে। টোটাল আমাদের যে ওয়ালের লেন্থ আছে 300 ফিট, এই 300 ফিট জুড়ে আছে। তো দ্যাট মিনস আমাদের যে লেন্থ 300 ফিট ছিল, সেখানে বোথ ইন থেকে আমাকে ক্লিয়ার কভার বাদ দিতে হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে। তাহলে অ্যাভেলেবেল লেন্থ থাকবে হচ্ছে 300 ফিট মাইনাস হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি। 7 ইঞ্চি পর পর আছে, 7 দিয়ে ভাগ করলাম, প্লাস 1 করলাম। তাহলে এই বারে টোটাল আমরা এই বারগুলোর আমরা লেন্থ পেয়ে গেলাম। তাহলে লেন্থ নাম্বার অফ বার পেয়ে গেলাম, নাম্বার অফ বার আর লেন্থ অফ দি বার মাল্টিপ্লাই করলাম, করলে এই বারটা লেন্থ পেয়ে গেলাম। এখন এই সেম বারই আমাদের আরেকটা সাইডে আছে, 2টা সাইডে এই বারটা আছে সেম বার, তার মানে আমাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। বুঝতে পারছো তোমরা? স্যার শুরুর টুটা বুঝতে পারিনি, 2 দিয়ে মাল্টিপ্লাই করাটা। আমরা এই রেইনফোর্সমেন্টটার লেন্থ পাইলাম হচ্ছে এখান থেকে এত, এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই রেইনফোর্সমেন্টটা আমাদের 7 ইঞ্চি পর পর টোটাল এই বারের যে লেন্থ আছে, এই লেন্থ বরাবর কন্টিনিউ করতেছে। তাহলে টোটাল বারের লেন্থ না, আমাদের ওয়ালের লেন্থ, ওয়ালের যে 300 ফিট লেন্থ আছে, এই লেন্থ বরাবর কন্টিনিউ করতেছে 7 ইঞ্চি পর। তাহলে আমাদের অ্যাভেলেবেল স্পেস কত? আমাদের অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 300 ফিট মাইনাস 2 সাইডে ক্লিয়ার কভার। তাহলে 300 ফিট মাইনাস 3 ইঞ্চি মাইনাস 3 ইঞ্চি, এইটুকু হচ্ছে অ্যাভেলেবেল স্পেস। এই স্পেসের মধ্যে 7 ইঞ্চি পর পর রড আছে, তাহলে 7 দিয়ে ভাগ করে প্লাস 1 করবে। তাহলে এই বারটা, এই শুধুমাত্র এই বারটার জন্য, রেড যে বারটা দেখাচ্ছি, এই বারটার জন্য নাম্বার অফ বার বের হয়ে গেছে। সেই নাম্বার অফ বারকে এই বারের লেন্থ দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে টোটাল বারের লেন্থ পাচ্ছি। এখন আমরা দেখতেছি যে এই যে বারটা আমরা বের করলাম, এই সেম বার সিমেট্রিক মিরর আছে, অপোজিট সাইডেও সেম আরেকটা বার আছে। তাহলে এক সাইডে যা আছে তাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আমরা বোথ সাইড পেয়ে যাচ্ছি। সেজন্য আমরা আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। দেখো, তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে যা দেখছিলাম, তোমাদের বেসিক অনেক দুর্বল ছিল। তো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, আগের গুলো একটু রিভিউ করো। হ্যাঁ, কারণ এটার বেসিকটা সারা জীবন তোমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। সেজন্য আর কি তোমাদেরকে এটা আর পরে শেখানো হবে না, এমন না যে পরবর্তীতে এটার কোনো রিভিশনও হবে না। তো আমাদের এখানে শেষ। আমরা এই যে বের করলাম এতগুলো বার, সবগুলো বারের এখন আমরা একটা সামারি টেবিল করবো। 4 নাম্বার বার কতগুলো লাগছে, 5 নাম্বার বার কতগুলো লাগছে, সবগুলো সামেশন করে আমাদের যে ইউনিট ওয়েট আছে, আমাদের 2 নাম্বার এক্সপেরিমেন্টের টেবিল দেওয়া আছে ইউনিট ওয়েটের। এখানে আমাদের যেহেতু হচ্ছে এফপিএস ইউনিট ইউজ করছি, তাই আমরা পাউন্ড পার ফিটে ইউনিট ওয়েট নিচ্ছি। তাহলে পাউন্ড পার ফিটে ইউনিট ওয়েট দেওয়া আছে, তাহলে এটাকে 2টা মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ওয়েট পেয়ে যাব। এই পর্যন্ত করলে আমাদের ক্যালকুলেশন শেষ। তো তোমাদের একটা রিপোর্ট থাকবে, একটা রিটেনিং ওয়ালের ক্ষেত্রে তোমাদের ডাটাগুলো চেঞ্জ থাকবে, আগের মতোই রিপোর্ট করে জমা দিতে হবে। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই সব বুঝতে পারছো তাহলে? স্যার আমাদের কি স্লাইডটা প্রোভাইড করা হবে? স্যার এই স্লাইডটা স্যার আমাদের একটু প্রোভাইড করে দিয়েন স্যার। আচ্ছা, ঠিক জি আছে। স্যার। এখানে যা লেখা আছে সবই তোমাদের ম্যানুয়ালে আছে, তারপরও আমি দিয়ে দিব। স্যার স্লাইড নিয়ে বলার সুবিধা। আচ্ছা, দিয়ে দিব, সমস্যা নাই। তোমাদের এখানে আমি হচ্ছে সবগুলোকে আলাদাভাবে এই যে 12 দিয়ে ভাগ করে জি স্যার।
ইঞ্চিতে নিয়ে গেছি, তোমাদের ম্যানুয়ালে মনে হয় 12টা একদম লাস্টে যায়, এখানে 1/12 দেওয়া আছে। দিছি আসলে হ্যাঁ, তো যাই হোক একই ক্যালকুলেশন। তো আর কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের যে আজকের রিপোর্টটা দিছো সেই রিপোর্ট সম্পর্কে একটু বলি। রিপোর্ট সবাই দিছো, ভালো কথা। তো রিপোর্টে তোমাদের সবারই আইডি দিয়ে লিখছো, ঠিক আছে। সবাই কি কভার পেজ দিছো? জি স্যার, হাতে লিখে স্যার দিছি, অনেকে করে সমস্যা নাই, দিছে। থাকলেই হলো, হাতে লেখা বা টাইপ করা একটা হলেই হলো। জি স্যার। আচ্ছা যাই হোক, তোমাদের অ্যাসাইনমেন্ট মোটামুটি ঠিকই আছে দেখা যাচ্ছে। তোমাদের অ্যাসাইনমেন্টে কোথাও যদি ভুল থাকে আমি এটা কমেন্ট করে দিব, তোমরা কমেন্ট দেখতে পারবে মনে হয়। হ্যাঁ, গুগল ক্লাসরুমে আমি তোমাদের পিডিএফ এর উপরে যে জায়গায় ভুল থাকবে সেখানে সেখানে আমি কমেন্ট করে দিব, তো তোমরা দেখতে পারবা যে ওখানে কি ভুল হয়েছে অ্যাকচুয়ালি। স্যার একটা প্রশ্ন ছিল। তোমার কথা ঠিক বুঝতে পারতেছি না। হ্যালো স্যার হচ্ছে হ্যালো, তোমার কথা আমি বুঝতে পারতেছি না। অভি, তুই চ্যাটে টেক্সট কর। বাকিদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের রিপোর্ট কি সবাই পোর্ট্রেট করে দিছো? জি স্যার, পোর্ট্রেট করে দেওয়া। হ্যাঁ, কারোর যদি কোনো ল্যান্ডস্কেপ দেওয়া থাকে, লাইক হচ্ছে পেজটা উল্টা আছে বা বাঁকা আছে, তাহলে সে ওটা আনসাবমিট করে একটু রিসাবমিট করে দিও, কারণ এরকম বাঁকা যেহেতু আমরা হচ্ছে ডিজিটালি দেখতেছি, তো বাঁকা দেখতে অনেক প্রবলেম হয়। আচ্ছা, অভি কোশ্চেন হচ্ছে আচ্ছা ওটা ঠিক নাই মনে হয়, কারণ হচ্ছে ঠিক থাকার কথা না, কারণ এখানে যে বি দেওয়া আছে, বি এর জন্য যে ইকুয়েশন দেওয়া আছে, এখানে বি এর যে ইকুয়েশন দেওয়া আছে আর উপরে এফ এর যে ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশন আলাদা। হয়তো কারোর ক্ষেত্রে কাকতালীয় ভাবে মিলে যেতে পারে যে বি আর এফ প্লাস রেশিও সেম হয়ে গেছে, কিন্তু মানে ম্যাক্সিমামেরই সেম হয় নাই। অনেকেরই বি বেশি আসছে, এফ কম আসছে, উপরের লিমিটটা কম আসছে। তো এখানে বি যা হবে, বি ইকুয়াল টু এফ প্লাস 100 হওয়ার কথা, বাট তা হয় নাই। স্যার আমার মিলছে স্যার আমার দেখেন। হ্যাঁ, আমার তো স্যার মিলছে দেখলাম 400 নিচে 410 উপরে 410। 410 মিলছে, হয়তো বা তোমার যে আইডির কারণে মিলে গেছে, বাট অন্যদের কিন্তু মিলে নাই। অন্যদের কি অবস্থা, মিলছে? না স্যার মিললে না নাই। স্যার হ্যাঁ, মিলে নাই। তোমার আইডি আর আমারটাও মিলছে অনেকের 620। অনেকের হয়তো মিলে যেতে পারে, কিন্তু সবার মিলবে না, কারণ ইকুয়েশন আলাদা দেওয়া হয়েছে। এখানে বি আর এফ এর জন্য আলাদা ইকুয়েশন দেওয়া দরকার ছিল না, এটা আমি এক্সট্রা দিচ্ছি। তো যাই হোক, এটা দিয়ে কোনো কিছু না, তোমরা ভলিউম লেন্থ এগুলো ক্যালকুলেট করতে পারতেছো কিনা এটাই হচ্ছে মেইন।